এবার এর ভেতরে বেশ কিছু জিনিসের ইনস্টলেশন, কাঠের যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু অ্যাটাচ করা বার করা দেখতে পাচ্ছি। বেশ কিছু অ্যাঙ্গেল আবার পেছনে ফ্ল্যাট স্কোয়ার শেপের বেশ কিছু স্ট্রাকচার কাঠের, যে জার্নি অনেক অজানা ইতিহাস, অলেখা ইতিহাস। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। ব্যাকগ্রাউন্ডে ব্যানারটা দেখে কিছু বুঝতে পারছো? আশা করি বুঝে গেছো। রয়েছে বেলেঘাটা 33 পল্লীতে। বেলেঘাটা 33 পল্লীর খুঁটি পুজোর দিনকেও কিন্তু আমি এসেছিলাম। খুঁটি পুজোর দিনকে সুন্দর অনুষ্ঠান সাড়ম্বরে কিন্তু খুঁটি পুজো পালন করে ওনাদের থিম উন্মোচন করা হয়েছিল। সেই থিমেরই ব্যাকগ্রাউন্ডটা ছিল আমার ব্যাকগ্রাউন্ডে। এবছরের যেটা ভাবনা ছিল কোহিনূর। আজকে তোমাদেরকে দেখাবো ঠিক কোহিনূর কেমন ভাবে সেজে উঠছে বা মণ্ডপটাকে কেমন ভাবে সাজিয়ে তোলা হচ্ছে। রুটটা বলে দিই তোমরা কিভাবে আসতে পারো। দেখো, এখানে কিন্তু অনেক রকম ভাবে আসা যায় বা আমিও অনেক রকম ভাবে অনেকবার এসেছি। তবে সবথেকে নিয়ারেস্ট কোনো কিছু হলে সেটা হচ্ছে ফুলবাগান মেট্রো। ফুলবাগান মেট্রো থেকে 5 থেকে 7 মিনিটের পায়ে হাঁটা পথেই তোমরা চলে আসতে পারো এই বেলেঘাটা 33 পল্লীতে। বেলেঘাটা 33 পল্লীর পুজো কিন্তু বেশ জনপ্রিয় একটা পুজো। প্রত্যেক বছর কিন্তু নিত্য নতুন চমক ওনারা দিয়ে চলেছেন ওনাদের পূজা মণ্ডপের মাধ্যমে। ওইদিকে হচ্ছে ফুলবাগান মেট্রো স্টেশন। ফুলবাগান মেট্রো স্টেশনের মোটামুটি 5 থেকে 7 মিনিটের হাঁটা পথে আমি খুব ইজিলি চলে এসেছি। এই হচ্ছে বেলেঘাটা 33 পল্লীর প্রাঙ্গণ। অলরেডি কিন্তু চারিপাশে বাঁশ বাঁধা শুরু হয়ে গেছে, যেটা দেখতে পাচ্ছি। রাস্তার দুপাশেও কিন্তু যে হোর্ডিং এর গেটগুলো থাকে, সেই গেটের যে বাঁশ বাঁধা সেইগুলো কিন্তু হয়ে গেছে, দেখা যাচ্ছে। তোমাদের ব্যানারটা একবার দেখিয়ে দিই। দেখো, এই ব্যানারটাই কিন্তু উন্মোচন করা হয়েছিল খুঁটি পুজোর দিনকে। কোহিনূর ইরেস্ট অ্যান্ড ওভাররিটেন, বেলেঘাটা 33 পল্লীবাসী বৃন্দ, কনসেপ্ট বাই সম্রাট ভট্টাচার্য, আইডলে রয়েছেন সৌরিন ভাস্কর। আমি রোডের ওপরের পুজো বলে না, এই পুজোর একটা আলাদাই আভিজাত্য রয়েছে। প্রচুর মানুষের ঢল কিন্তু নামে এই পুজোতে। চলো রোড ক্রস করে একদম পুজোর সামনে যাব, প্রাঙ্গণের সামনে যাব। ক্রস করে চলে এসেছি এই ফুটে। দেখতে পাচ্ছ এই হচ্ছে পুরো প্যান্ডেল। যদিও সাইডের বাঁশের ওপর কিন্তু কাঠ বাটামের সব স্ট্রাকচার মারার কাজ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই যে দু সাইডের অংশগুলোও কিন্তু থিম দিয়ে ঘেরা থাকবে মোটামুটি। এই দিকের কিন্তু বাঁশের উপর কিন্তু সব এই কাঠের যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু অ্যাটাচ করা শুরু হয়ে গেছে। এর ওপর যে থিমের পার্টগুলো সেইগুলো ধীরে ধীরে কিন্তু ইনস্টলেশন শুরু হবে। এই বাঁশের স্ট্রাকচারটাই হয়েছে, তবে এই পাশের মতনও এই পাশেও কিন্তু এই সব কাঠের স্ট্রাকচারগুলো হবে। আর এইটা হচ্ছে একদম মূল মণ্ডপ, আর এই হচ্ছে তার সামনের অংশটা। মোটামুটি এই পোর্শনটা একদম ফ্রন্ট সাইড, এখান দিয়ে ধীরে ধীরে মানুষ ভেতরে প্রবেশ করবে। মণ্ডপের হাইটটা মোটামুটি ইতিমধ্যে অনেকটাই উচ্চতায় গেছে, দেখতে পাচ্ছি। চলো ধীরে ধীরে একটুখানি ভেতরে যাই। এখানে অনেক বাঁশ বাটাম কাঠ পড়ে রয়েছে, এগুলো সবই ইনস্টলেশনের কাজে আস্তে আস্তে ইউজ করা হবে। চলো ভেতরটায় আস্তে আস্তে যাই। এই হচ্ছে পুরো ভেতরের পরিবেশ। মোটামুটি ভেতরের কাজ কিন্তু একটু এগিয়েছে বলা যেতে পারে। চারিপাশটা কিন্তু সব বাঁশের স্ট্রাকচারের উপর কিন্তু আমি দেখতে পাচ্ছি কাঠের যে অংশ, সেই অংশগুলো কিন্তু অ্যাটাচ করা শুরু হয়ে গেছে। দু সাইডেই কিন্তু রয়েছে, এই সাইডেও রয়েছে, এই সাইডেও কিন্তু রয়েছে। মোটামুটি এর ওপরে যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু ধীরে ধীরে অ্যাটাচ করা শুরু হবে। আর যেহেতু বেশি দিন বাকি নেই পুজোর, মোটামুটি 20 দিনের মতন বাকি রয়েছে, সেই জন্য কিন্তু তড়িঘড়ি বিষয়টাকে রেডি করতে হবে। যদি একটুখানি দেখাই, এই দিকের এরকম বেশ কিছু এরকম স্ট্রাকচার সব রাখা আছে। বেসিক্যালি এগুলো সব কাঠের স্ট্রাকচার রয়েছে। এদিকেও বেশ কিছু কাঠের স্ট্রাকচার রেডি করে করে রাখা আছে। যদি একটুখানি তোমাদেরকে অ্যাঙ্গেলটা দেখাই, তাহলে কিন্তু বেশ কিছু অ্যাঙ্গেল এরকম বার করা দেখতে পাচ্ছি, বেশ কিছু অ্যাঙ্গেল আবার পেছনে ফ্ল্যাট দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি বিষয়টা যেহেতু কোহিনূর কেন্দ্রিক, বিষয়টা আবার কোহিনূরের যে হিস্ট্রি, সেই হিস্ট্রিটাই কিন্তু এখানে দেখানো হবে। এবার সেটা কীভাবে দেখানো হবে সেটা তো মণ্ডপ হওয়ার পর ধীরে ধীরে ব্যাপারটা ক্লিয়ার হবে। এখানে কাজ চলছে, দেখতে পাচ্ছ। সব প্লাইগুলোকে মাপ করে করে কাটিং করা হচ্ছে। বাইরেও কিন্তু কাজ চলছে, তোমাদেরকে দেখালাম। পুজো পুজো আসছে বলে বোবা ঢাকে চাদর কাট। এই যে অংশগুলো, এই অংশগুলো কিন্তু কিছুটা এবার সামনের দিকে এগিয়ে এসছে, মানে একদম পুরো যে ফ্ল্যাট সারফেস হয় সেরকমটা কিন্তু নেই। ওয়ালের যে সাইডের অংশগুলো সেগুলো কিন্তু এরকমভাবে কিছুটা এগিয়ে এসছে। এবার এর ভেতরে বেশ কিছু জিনিসের ইনস্টলেশন হতে পারে, সেটা কমপ্লিট হওয়ার পর বিষয়টা আরও একটু স্পষ্ট হবে। এইদিকে এরকম সব
কাঠের কাজ দেখতে পাচ্ছি হয়েছে। যেটা উপস্থাপনা সেটা কোহিনূরকে কেন্দ্র করে কিন্তু এই বছর বিষয়টাকে করা হচ্ছে, ভাবনাটাকে সাজানো হচ্ছে। শিল্পী সম্রাট ভট্টাচার্যের ভাবনাতে কিন্তু সেজে উঠছে এবারে পুজো মণ্ডপ। এবার শুধু মণ্ডপটা কমপ্লিট হওয়ার অপেক্ষা, কারণ বেলেঘাটা 33 পল্লী বেশ জনপ্রিয় একটা পুজো। আমি মোটামুটি বিগত কয়েক বছর ধরেই ওনাদের খুঁটি পুজোয় আসছি, বাট পুজোর সময় আসা হয়ে ওঠে না। বাট এই বছরে অবশ্যই আসার চেষ্টা আমি করব। তোমরা কে কে এই বেলেঘাটা অঞ্চলের মধ্যে 33 পল্লীর পুজো দেখো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। পুজো পুজো আসছে বলে কোমর টুলি গঙ্গা মাটি। এদিকটা যদি তোমাদের দেখাই, এদিকের হলটাতেও কিন্তু সেম ভাবে বিষয়টাকে করা রয়েছে। এরকম স্কোয়ার শেপের বেশ কিছু স্ট্রাকচার কাঠের, সেগুলো কিন্তু এরকমভাবে স্কোয়ার বক্স করে কিন্তু স্ট্রাকচারগুলোকে ইনস্টলেশন করা রয়েছে। যদি এইবার তোমাদেরকে একটুখানি সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, এই যে তোমাদেরকে দেখালাম একদম ঢোকার সময়টা ওরকমভাবে সাজানো হয়েছে, আর এইটা হচ্ছে একদম মণ্ডপের ভেতরের অংশ। আরেকটু যদি সামনের দিকে এগিয়ে যাই তাহলে হচ্ছে মণ্ডপের মূল অংশ, যেখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। ওই পোর্শনটা তোমাদেরকে দেখালাম, চলে এসছে একদম ভেতরের পোর্শনে। এই জায়গাটা যদিও অন্ধকার রয়েছে, এইখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে, কোনো না কোনো অ্যাঙ্গেল দিক করে কিন্তু মাতৃ প্রতিমা এখানে থাকবে। তবে দুদিকে এরকম রাস্তা করা হয়েছে, হয়তো দুদিকটাই এক্সিট হতে পারে বা যে কোনো একদিকে এক্সিট পয়েন্টটা করে দেওয়া হবে। এখন তোমাদেরকে বেলেঘাটা 33 পল্লীর প্রাঙ্গণে দেখাচ্ছে ঠিক মণ্ডপ কেমনভাবে সেজে উঠছে। যদিও বিশেষ কিছু সেরকম দেখানোর নেই, কারণ যত বেশি ইনস্টলেশনের কাজটা ধীরে ধীরে এগোবে তত কিন্তু তোমরা দেখলে আরও বেশি স্পষ্ট বুঝতে পারবে। তবে অবশ্যই কিন্তু 33 পল্লীর প্রাঙ্গণে আসতেই হবে পুজোর সময় প্রতিমা দর্শন করতে, মণ্ডপ দর্শন করতে। মুখ পাড়ার দোকান সাজে আবার নতুন সাজে, কিছুতেই মন বসে না। এখন কথা বলবো সম্রাটদার সাথে। সম্রাটদাকে পেয়ে গেছি। প্রথমেই সম্রাটদাকে জিজ্ঞেস করব একটু থিমের ব্যাপারটাই আসবো প্রথমেই, যে তোমার কোহিনূরটা আমরা জেনেছিলাম, তখন তুমি একটা ছোট্ট করে কনসেপ্ট বলেছিলে। অ্যাকচুয়ালি ব্যাপারটা তুমি এখানে কিভাবে দেখাবে? বিষয়টা হলো যে আমি এবছর যে আমার বেলেঘাটার পরিকল্পনা সেগুলো কোহিনূর হিরে নিয়ে। আর এই পরিকল্পনাটা আমার মাথায় এসেছে কারণ আমি জানি যে কোহিনূর এই মুহূর্তে আমাদের কাছে নেই, যেটা টাওয়ার অফ লন্ডনে আছে, আমরা সবাই জানি। কিন্তু এর যে ইতিহাস বা এর যে জার্নিটা তৈরি হয়েছিল, ছোট্ট একটা গল্প যেটা আমরা জানি যে এটা রাজা রঞ্জিত সিংয়ের ছেলে দিলীপ সিংয়ের থেকে এটা লাহোর ট্রিটি সই করে নিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু এর পিছনের যে জার্নি, অনেক অজানা ইতিহাস, অলেখা ইতিহাস, অনেক কিছু লেখা হয়নি, অনেক কিছু বলা হয়নি, সেই টোটাল জার্নিটাকে আমি এখানে তুলে ধরতে চাইছি। আর মানুষদেরকে দেখাতে চাইছি আমাদের ইন্ডিয়ান হেরিটেজ, ইন্ডিয়ান কালচারটা কতটা উন্নত ছিল বা কেমন ছিল বিষয়টা। তার জন্য বাইরের মানুষরা এখানে উঠে পড়ে লেগেছিল বিষয়টাকে ধ্বংস করার জন্য বা বিষয়টাকে ইয়ে করার জন্য। তো আমরা জানি যে মানে আমরা 1947-এর আগে অবধি একবার ব্রিটিশ রুল, একবার মুঘল রুল, একবার পাঠান রুল, এরমভাবে আমরা এক একটা পর্যায় দিয়ে আমরা জার্নি করে তৈরি হয়েছি। তার মধ্যে একটা হিরের কতটা পার্টিসিপেশন ছিল, তার জন্য কী কী হয়েছে, সেটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। এরকমও বলা হয়েছে যে বাবরের আমলে পুরো পৃথিবীর জনসংখ্যাকে 1.5 বেলা খাওয়ানো যাবে, সেই হীরের মূল্য এত ছিল। তো এরকম নানা রকম তথ্য নিয়ে, নানা রকম জিনিস নিয়ে এই বছর আমি বেলেঘাটা 33 পল্লীকে একটা নতুন আঙ্গিকে সাজাতে চাইছি, দেখাতে চাইছি। এটাই আমার উদ্দেশ্য। দর্শকদেরকে বলা হচ্ছে যে সবাই আসুন, উপভোগ করুন পুজোটাকে, অন্য রকম, অন্য ফ্লেভার, অন্য টেস্ট দিয়ে পুজোটাকে করতে চাইছি। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, বলছি সেই সময়কার সেই ইতিহাসটাই তুমি এখানে ব্যাখ্যা করবে আর কি? একদম। আচ্ছা, আর এবারে একটু জানতে চাইবো মণ্ডপের কাজ এখন অবধি কতদূর এগিয়েছে? সবাই জানে যে আমাদের এই বছর একটু ডামাডোলের মধ্যে পুরো বিষয়টা চলছে। চেষ্টা করা হচ্ছে অনেকটাই এগোনোর, আস্তে আস্তে চলছে, একটু স্লো প্রসেসেই চলছে বিষয়টা। কিন্তু আশা করি মায়ের আশীর্বাদে আমার মহালয়ার মধ্যে বিষয়টা কমপ্লিট করে নেব, দর্শকদেরকে দেখার সুযোগ করে দেবো। আচ্ছা, এখানে কি ইনস্টলেশনের সব বিষয় রয়েছে, বিষয়বস্তু রয়েছে? একদম একদম। আচ্ছা, এইবারে আসবো এই যে এখনকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির সাথে আমরা যে পুজোর আনন্দটা, সেই আনন্দটা আস্তে 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 কমে যাচ্ছে, সেই বিষয়ে তুমি শিল্পী হয়ে কি বলবে? আনন্দর বিষয় তো কমে যাচ্ছে, খুবই স্বাভাবিক বিষয় যে এরকম একটা মর্মান্তিক ঘটনা যেটা ঘটেছে, সেটা আনন্দ কমে যাওয়ারই বিষয়। কিন্তু আমরা কোথাও একটা বাউন্ডেশনে বেঁধে আছি যে এত বড় একটা ইন্ডাস্ট্রি, যেখানে একটা মানে ছোট থেকে ছোট আর বড় থেকে বড় সব রুজি রুটি একটা জন্মে আছে। মানে মানুষ পারলে সেইটাকেও বন্ধ করে দেয়, সেই ব্যাপারটা। ঘরের আঙ্গিক তো নষ্ট করে কিছু করা যাবে না। যে এদের সাধারণ মানুষরা যারা কাজ করছে এখানে, তাদের সংসার আছে, আর এই পুজোর সাথে মানে ছোটোর থেকে ছোটো, বড় থেকে বড় সবারই একটা রুজি রোজগার জড়িয়ে আছে। তো তাদের তো পেট চালাতে হবে, সংসার চালাতে হবে, তারাও বাউন্ড, তারা দুঃখ প্রকাশ করেও তারা বাউন্ড কাজ করতে, কিছু করার নেই। এই জায়গাটা এত বড় একটা ইন্ডাস্ট্রি,
দুঃখ করে তো বন্ধ করে যাওয়া যায় না, দুঃখ আমাদেরও হচ্ছে, সবারই হচ্ছে। এটা খুশির কোনোভাবে আনন্দ হয়তো পুজোটা কাটবে না, কিন্তু একটা দায়বদ্ধতা নিয়ে আমাদেরকে চালিয়ে যেতে হবে, কেন কি এতগুলো মানুষের ব্যাপার। মানে পুজো অনেকে চাইছে যে পুজো বন্ধ করে দেবো বা পুজো যাতে না হয়, কিন্তু এত বড় যে একটা জিনিস চলছে, একটা সার্কেল ওয়াইজ যে বিষয়টা চলছে, এই পুজোটা যদি বন্ধ করে দেয় কোনো না কোনো জায়গায় গিয়ে হয়তো অনেক মানুষ না খেতে পেয়েও মারা যেতে পারে এরকমও। কারণ পুজোর সময় তো মানুষের মেন ইনকামটাই পুজোর থেকে হয় কিছু কিছু মানুষের, কারণ সারা বছরটা তাদের এরকমভাবেই চলে। কলকাতায় যদি আমি কলকাতাকে রিপিট করি, বাংলা রিপিট করি, খুব কম হলো 2,500 থেকে 3,000 পুজো। তো তার সারাউন্ডিংস যারা থাকে তাদের কাছে বিষয়টা খুবই ক্লিয়ার যে এটা না হলে অসুবিধা আছে, কিন্তু এর বাইরেরও তো কিছু লোক আছে, তাদের কাছে মনে হওয়াটা খুব স্বাভাবিক যে কেন এই সময় উৎসব বা কেন এই সময় উৎসব, কেন কি তারা এর সাথে অ্যাটাচমেন্টটা কম, তারা রিয়েলাইজ করতে পারে না বিষয়টা। থাকলে বুঝতে পারা যায় যে কতজনের রুজি রুটি, কতজনের সংসার চলছে। নো ডাউট এটা একটা দুঃখের বিষয়, কিন্তু এই সংসারগুলোকেও তো আমরা ভেঙে দিতে পারি না। সেটাই সবার কাছে এটাই বার্তা থাকবে যে পুজোর আঙ্গিকটা হলো অন্যরকম, পুজোর আঙ্গিকটা হলো জনসাধারণ এবং অনেকজন আজকে কোনো বাইরে যে ফুচকাওয়ালারা ফুচকা বিক্রি করবে, যে গাড়িওয়ালারা গাড়ি চালাবে, এবং যারা এই যে যারা শিল্পীরা কাজ করছে, যারা ডেকোরেটার্সরা কাজ করছে, যারা ইলেকট্রিশিয়ানরা কাজ করছে, তাদের তো ছোটো ছোটো লেবাররা আছে, তাদের ছোটো ছোটো ভেন্ডার্সরা আছে, তারা তো পুরোটাই ডিপেন্ড করে থাকে বছরে এই একটা পুজো বা একটা কাজের জন্য, যেখানে একটা ইনকাম হয়, সেখান দিয়ে সারা বছর ওদের চালাচালি বা চলার একটা ইয়েটা তৈরি হয়। তো সেই জায়গাটা আমরা কোনোভাবেই আটকে দিতে পারি না, তো সেই জায়গাটা আমাদেরকে চালিয়ে নিয়ে যেতে হবে, বাধ্যতামূলক হলেও আমাদেরকে চালাতে হবে। অনেক ধন্যবাদ দাদা। পুজো তো পুজোর মতনই হবে, আশা করি যে অতটা আড়ম্বরে হবে না, কিন্তু মাকে তো আমাদের আহ্বান জানাতেই হবে। অনেক ধন্যবাদ দাদা, পুজোর অনেক আগাম শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। তোমাদেরকে দেখালাম বেলেঘাটা 33 পল্লী দুর্গা পুজোর যে মণ্ডপ রেডি হচ্ছে তার ঝলক, কেমনভাবে সেজে উঠছে কোহিনী, কি হতে চলেছে সেটা দেখতে গেলে কিন্তু অবশ্যই আসতে হবে পুজোর সময়। অবশ্যই সব প্রতিকূলতা, সব এই সময়টা আমরা অবশ্যই কাটিয়ে উঠতে পারবো যদি আমরা মনে জোর রাখি। অবশ্যই ন্যায় বিচারের সুকামনা রাখবো, আর কিন্তু কোনোভাবেই থেমে থাকলে হবে না, মানুষকে তো চলতেই হবে তার নির্দিষ্ট পথ ধরে। আর মাকেও আহ্বান করতে হবে, আমাদের মায়ের কাছেও এটাই প্রার্থনা রাখবো যেন সব মা সুবিচার করে এই দুর্গা পুজোর যে মুহূর্ত বা দুর্গা পুজোর যে সময়, সেই সময় সব কালিমা মুছে যেন সময়টাকে আবার সেই আগের মতন স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনে। কেমন লাগলো আজকে তোমাদের প্রস্তুতির ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।